হ্যালো এভরিওয়ান, রানি ড্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে আমার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। তো চলো আজকে তোমাদের সাথে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে আমার 7 মান্থ প্রেগনেন্সি পিরিয়ড চলছে। তো এই 7 মান্থ প্রেগনেন্সি পিরিয়ডে আমি কিভাবে কাটাচ্ছি, মানে লাইফ আপডেট বলতে পারো এই 7 মান্থ প্রেগনেন্সিতে আমার একটা যেটা আমি তোমাদেরকে বলেছিলাম সব সময় যে আমি কি সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, তোমাদেরকে অবশ্যই তার আপডেটগুলো জানাবো। তো দেখতে পাচ্ছ প্রথমেই আমার হাতে ড্রিপ লাগানো রয়েছে। অ্যাকচুয়ালি আবারও 24 আওয়ার্স আমাকে অ্যাডমিট রাখা হয়েছিল হসপিটালে। তার কারণ আমি বলছি, একেতে থাকি তো আমরা রাজস্থানে, যোধপুরে, ঠিক যোধপুর না, যোধপুর থেকে এখানে 80 কিলোমিটার দূরে বালোত্রা নামক জায়গায়। তো এখানে ওয়েদার মেনলি এতটা মানে স্ট্রং ওয়েদার, এতটা ড্রাই ওয়েদার, গরমেও ড্রাই আর শীতেও ড্রাই, প্রচুর হিউমিডিটি কম এখানে। তো একটা তো সমস্যাটা হয়, প্রচুর একটা ড্রাইনেস ব্যাপার আছে। প্লাস এখানে যেরকম লেভেলে গরম পড়ে তেমন লেভেলে ঠান্ডা পড়ে। যেমন গরম পড়ে, গরমকালে গিয়ে কিন্তু আমরা যেরকম ঘামি ওয়েস্ট বেঙ্গলে, এখানে কিন্তু ঘাম হয় না, শুষ্ক একটা ভাব, মানে নাক থেকে ব্লিডিংয়ের চান্স থাকে, বিভিন্ন বিভিন্ন সিমটম দেখা যায় এই গরমকালে। মানে শুধু এটা আমার না, আমার সাথে আমার হাজব্যান্ডেরও এটা হয়, এবং সেই সাথে কিন্তু এই নাক থেকে রক্ত পড়ার ব্যাপারটা, সেই সাথে আমার মা এখানে এসেছে তারও কিন্তু হয়েছে। তো মায়ের সব থেকে এক্সেসিভ লেভেলে হয়েছে, যেটা দেখে আমরা ভয়ই পেয়ে গেছিলাম, কিন্তু ডক্টর বলেছে এখানে ড্রাইনেসের জন্য এটা হচ্ছে। তো আমাদেরগুলো হয় অল্প স্বল্প, আমরা অতটা পাত্তা দিই না। তো মেন যেটা কারণ বুঝতেই পারছো, এখানের এতটা ডিফিকাল্ট ওয়েদার, সব কিছু একটা জল, সব কিছুরই একটা চেঞ্জেস হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আসার সাথে সাথে। যদিও আমার এখানে 3 ইয়ার্স আমি এখানে রয়েছি, এত দিনেও কিন্তু এই জায়গাটা আমার পক্ষে স্যুট করেনি। তারপরে প্রেগনেন্সির যে সিচুয়েশন, আমাকে প্রেগনেন্সির জার্নিতেও ডিফারেন্ট বিভিন্ন সবার ক্ষেত্রে তো ডিফারেন্ট জার্নি। তো আমার ক্ষেত্রে প্রেগনেন্সির জার্নিটা একদমই ডিফারেন্ট। মানে এখন তোমাদের লাস্ট অবধি বলেছিলাম যে আমাদের আইভি আয়রন নেওয়ার পর আমার 5 ডেজ পরে আমাকে ডক্টরের কাছে ভিজিট করতে বলেছিল। তো যথারীতি ভিজিট তো করেইছি, সেটারও আপডেট আমি তোমাদের দিয়েছি। যেটা বলা হয়নি, মিস করেছিলাম বলতে, 7 মান্থেই কিন্তু আমার টিটি ভ্যাকসিনের সেকেন্ড ডোজটা দেওয়া হয়েছিল। তো এই ইনফরমেশানটা আমি আগের ভিডিওটা দিইনি, যেটা মেনশন করে দিলাম। মানে আমরা আইভি আয়রন দেওয়ার পর আমাকে হসপিটালে অ্যাডমিট রাখা হয়েছিল 5 দিন। যেহেতু আমার এক্সেসিভ লেভেলে ব্লোটিং হচ্ছিল, তাই 5 দিন অ্যাডমিট থাকার পর যখন আমি ছাড়া পেয়েছি, তারপরে আবার 5 দিন পরে ডক্টর ভিজিট করতে বলেছিলেন, সেটাও করেছি। তো টিটি ভ্যাকসিনের সেকেন্ড ডোজটা আমার লাগানো হয়েছে। আবার ডক্টরের কাছে ভিজিট করব 2 সপ্তাহ পর ওরা বলেছে। তো 2 সপ্তাহটা এখনও হয়নি, মেবি কাল বা পরশু দিন সেটা হয়ে যাবে। তো আমরা যাব আবার হসপিটালে। তো সেখান থেকে তারপরে এসে আমি আবার আপডেট দেব যে ডক্টর কি বললেন না বললেন। আর প্রেজেন্ট টাইমে আমার যে সিচুয়েশান রয়েছে, আমাকে কেন আবার অ্যাডমিট হতে হলো হসপিটালে, এটা আমি আমার লোকালে বালোত্রাতে অ্যাডমিট ছিলাম। তার কারণ হচ্ছে হঠাৎ করেই পরশুদিন রাতের বেলা আমার এক্সেসিভ লেভেলে বুক মানে চেস্টে ব্যথা হচ্ছিল, পিঠেও ব্যথা হচ্ছিল। আমার যেহেতু গলব্লাডার স্লাজ ধরা পড়েছে, মেবি ওটার জন্যই ব্যথা হচ্ছিল, ডক্টর এমনটাই বলেছেন। আর প্রচুর পরিমাণে গ্যাসও হয়ে গেছিলো, তো আমাকে সেই জন্য স্যালাইন দিতে হয়েছিল 24 ঘন্টা। এবং তারপরে কালকে বাড়িতে আসতে আসতে হয়ে গেছে প্রায় রাত 10:30। আর আজকে আমি আবার ভিডিও শেয়ার করছি, তোমাদেরকে এই ইনফরমেশানগুলো দেওয়ার আছে। তো আমাদের কন্টেন্ট ক্রিয়েটাররা বেসিক্যালি সব মানে ভালো জিনিসটা দেখি সবাইকে মোটিভেট করার চেষ্টা করে। অবশ্যই আমার মতো সাফার হয়তো কেউ করে না, বাট কিছু তো সিমটম হয়ই এগুলো।
সেগুলো সবাই হয়তো শেয়ার করে না, সেগুলো অবশ্যই শেয়ার করা উচিত। আর এগুলোকে লুকোনোর কোনো ব্যাপার নেই। তো প্রেগনেন্সির জার্নিটা যে খুব স্মুথলি যায় সেটাও না, স্মুথলি যে হয় একেবারেই সেটাও না। কেননা কমপ্লিকেশন সবারই থেকে যায় কিছু না কিছু, তো সেগুলো শেয়ার করে না কন্টেন্ট ক্রিয়েটাররা। তো আমার মনে হয় যে সেই জিনিসগুলো ডিসকাস করলে পরে অনেকেই সেই জায়গাটা থেকে ভরসা পায় যে না আমার একার হচ্ছে না, এটা আরও লোকেরও হয়। তো এটাই আর কি। আর এখনও আমার এক্সেসিভ লেভেলে ব্লোটিং হচ্ছে। ব্লোটিং আমার পুরো থ্রু আউট প্রেগনেন্সিতেই রয়ে গেছে, আবার পুরোটা অবধি থাকবে বলে আমার মনে হচ্ছে। এই ব্লোটিংয়ের সমস্যা আমার যাবে না, যেহেতু বিভিন্ন কমপ্লিকেশানস রয়েছে, আমার ফাইব্রয়েড রয়েছে, গল ব্লাডার স্লাজ রয়েছে, এই সমস্যাগুলোর জন্য হয়তো আমার থেকে যাবে। খাওয়ার বলতে আমি একেবারেই খেতে পারছি না কিছু, এখনও অবধি আমি কিছু খেতে পারছি না, ভাতটাও আমাকে চটকে খেতে হচ্ছে। এবার আমার 7 মান্থ প্রেগনেন্সিতে আমি কী খাই দেখো। আমি না মানে 6 মান্থ অবধি প্রচুর ড্রাই ফ্রুটস খেয়েছি, মানে সেখানে খেজুর ছিল, সেখানে আখরোট ছিল, ওয়ালনাট যেটা আর কি, প্রচুর ওয়ালনাট খেয়েছি, আমন্ড খেয়েছি, কাজু খেয়েছি, ব্ল্যাক রেজেন যেটা কালো কিশমিশ, সেই কালো কিশমিশ ভিজিয়ে আমি কালো কিশমিশ খেয়েছি, তার জলটাও আমি খেতাম সকালবেলাতে। তো এই ড্রাই ফ্রুটসগুলো আমি খেতাম। এখন আমি এগুলো স্টপ করেছি, কেননা এক্সেসিভ লেভেলে ব্লোটিং হচ্ছে আরও, সেই কারণে আমি এগুলো পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। আমি ভাবছি যে প্লেন আমাদের মায়েদের সময়ে মায়েরা যা এত কিছু করেনি, তারা ফল, শাকসবজি, ভাত, মাছ, মাংস এগুলোই খেয়েছে, ডিমটা খেয়েছে তারা। তো আমার প্রথম দিকে ডিমও স্যুট করছিল না, তো এখন আমি ডিমটা খাচ্ছি, তাও 2 দিন স্টপ রেখেছি এক্সেসিভ ব্লোটিং হচ্ছিল বলে। কিন্তু ডিসাইড করেছি এখন ডিমটা আমি কন্টিনিউ করব, ডিম সেদ্ধটা খাবো, আর যেরকম মাছ ভাত, মাছের ঝোল, ভাত, শাক সবজি আর ফল, এইটুকুই কন্টিনিউ করব। আমি এক্সট্রা করে আর কোনো ড্রাই ফ্রুটস খাবো না, যেহেতু ব্লোটিং হচ্ছে, গ্যাস ফর্ম করছে, সেই কারণে আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে এখন স্টপ রেখেছি। কিন্তু আমি বিশ্বাস করো 6 মাস অবধি আমি ড্রাই ফ্রুটস প্রচুর খেয়েছি, এখন আর আমার খেতেও ইচ্ছে করে না, মানে ইন্টারেস্টই হারিয়ে গেছে। তো কি খাই বলতে এখন এই শাকসবজি, ভাত, মাছের ঝোল, মাছ বলতে এখন ফ্রেশ মাছ এখানে আমরা পাচ্ছি। শুরুতে যখন আমি এখানে এসেছিলাম তখন তো কোনো মানে ফ্রেশ মাছই পেতাম না, শুধুমাত্র বরফের ওই রুই কাতলা ছাড়া আর কিছু পাওয়া যেত না। বাট এখন পুরো একদম জ্যান্ত মাছ আসছে, চারাপোনা বাটা এগুলো পাচ্ছি। তো এইগুলোই খাওয়ার চেষ্টা করছি, এই মাছের ঝোল খাওয়ার চেষ্টা করছি। রুই কাতলাও আছে সেই সাথে, রুই কাতলা নিলে একটু ফ্রেশটা নেওয়ার চেষ্টা করছি বাজার থেকে। তো এগুলোরই ঝোল বানিয়ে খাওয়া হচ্ছে, চিকেনটাও একটু একটু করে খাচ্ছি এখন, আগে তো খাইনি, ফাইব্রয়েডের জন্য চিকেন মাটন কিছুই খাচ্ছিলাম না, তো আপাতত চিকেন খাওয়া আবার স্টার্ট করেছি। তো এই রকম আমি ডিসাইড করেছি মায়েরা যেগুলো খেয়ে বাঁচত, মায়েদের প্রেগনেন্সিতে মায়েরা যেগুলো খেয়েছিল সেগুলোই আমি কন্টিনিউ করব। তো আর এক্সট্রা করে আর কোনো কিছু খাবো না। আর হ্যাঁ, যেহেতু আয়রনের লেভেলটা আমার মানে কম ছিল, এখনও যে এতদিন পরে আমি একটা সিবিসি টেস্ট করিয়েছিলাম, মানে করানোর পরে রিসেন্ট আর কি 2 দিন আগে, তো তাতে করে দেখলাম হিমোগ্লোবিনের রেটটা এখনও কম আছে। তো তাতে করে আমার মনে হচ্ছে যে আমি যে হোয়াইট বিনসটা খাচ্ছিলাম, যেটাতে আমি তোমাদের বলে রাখি আয়রনের কন্টেন্ট বাড়ানোর জন্য কিন্তু তোমরা হোয়াইট বিনস খেতে পারো। হোয়াইট বিনস কিন্তু একটুখানি জিরে আর হলুদ, গরম নুন মশলা দিয়ে, নুন মশলা বলতে জিরের গুঁড়ো এই সমস্ত দিয়ে একটা কিন্তু ম্যাশ করে একদম মানে জিনিসটাকে একদম লিকুইড ফর্মে খেতে পারলে ডাইজেস্ট হয়ে যায়, নাহলে ওটা খুব ভারী একটা খাবার, আর রাতের জন্য খুবই ভারী খাবার। বাট আমি রাতেই খাই ওটা, আমি বলবো রাতটা অ্যাভয়েড করে দিনের বেলাটা খাওয়া ভালো। আমি সেটাই চিন্তা করছি যে এখন থেকে আমি দিনেই খাওয়ার চেষ্টা করবো এই রেসিপিটা। তো রাতের বেলা বেসিক্যালি আমি এটা রুটি দিয়ে খাচ্ছিলাম। হোয়াইট বিনস খুব কাজে দেয়, আয়রনের কন্টেন্ট বাড়ানোর জন্য এটা কাজে দেয়। পালং শাকের স্যুপ যদি কেউ খেতে পারে, তো আমি প্রথম দিকে সেটাও খাচ্ছিলাম, তো এখন সম্পূর্ণ সেটা স্টপ আছে, পালং শাকের স্যুপও খাচ্ছে না, যেহেতু এক্সেসিভ লেভেলে ব্লোটিং হচ্ছিল। এমনি পালং শাক দুপুরবেলা শাক বানিয়ে হয়তো
মানে খেলে ঠিক আছে। তো সেটাই করছি। শাক হিসেবে পালং শাক পাওয়া যায় এখানে বেশিরভাগ, আর বেথু শাক কী বলে বেতো শাক পাওয়া যায়। আর কি পাওয়া যায়, আর শাকের মধ্যে পাওয়া যায় মেথি শাকটা পাওয়া যায় এখানে। এই শাক বলতে এইটুকুই পাওয়া যায়। আর এখানে একজন বাঙালি আছে আমার চেনা জানা, তিনি কুমড়ো শাক ফলিয়েছিলেন, তিনি কুমড়ো শাক এসে দিয়ে গেছিলেন, আমি 2 দিন কুমড়ো শাক খেতে পেরেছি। না হলে বেসিক্যালি এখানে কুমড়ো শাকের চাষ হয় না, কুমড়ো শাক দেখাই যায় না, জানেই না এখানে ব্যবহারটা, যে আদৌ সেটা খায় নাকি। তো এরকম অনেক কিছু সমস্যা আছে। তো এটাই কি খাই আমি সেটা তোমাদেরকে বলে দিলাম। আর ফলের মধ্যে আমি মোসাম্বিটা 7-8টা করে মোসাম্বির জুস খাওয়ার চেষ্টা করি, আর সেই সাথে কমলা লেবু খেতে পারলে ভালো, বেদানা খেতে পারলে ভালো। আমি যেগুলো খাই বেসিক্যালি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর খাওয়ার পরিমাণ আমার ভীষণই কম, একদমই খেতে পারছি না, ফলটা লিকুইড ফর্মে এখনও অবধি আমাকে খেতে হচ্ছে, এই আর কি। আর 7 মান্থ প্রেগনেন্সিতে কি হয়, 7 মান্থ প্রেগনেন্সিতে তোমাদের যেটা আমার সাথে অনেকে তোমরা রিলেট করতে পারবে, ঘুম হয় না রাতে, একদমই ঘুম হয় না। তো 2 দিন ধরে একটু ঘুমাচ্ছি আর কি। সেদিন রাতে তো একদমই ঘুম হয়নি, চেস্ট পেন হচ্ছিল বলে। তারপরে কালকে মানে এতদিন বাদে কালকে আবার একটু ঘুমিয়েছি। তো ঘুমের একটা ব্যাঘাত হয়, বারবার টয়লেট করতে যেতে হয়, টয়লেট রুমে যেতে হয়, বাথরুমে যেতে হয়। আর যেটা হয় সেটা হচ্ছে রাতের বেলা বেবি বেশি পরিমাণে মুভমেন্ট করে, ঠেলে উঁচু হয়ে থাকে পুরো পেটে, একদম মনে হয় যেন এত টাইট, প্রচুর হেভি হয়ে রয়েছে। তো মাঝে মাঝে সেটাকে আবার সর্ষের তেল দিয়ে আমি ম্যাসাজ করি, রাতের বেলা উঠেও আমি ম্যাসাজ করি মাঝরাতে, যে প্রচণ্ড ঠেলছে, প্রেশার পড়ছে, চাপ পড়ছে, তখন আমি আবার একটু সর্ষের তেল দিয়ে ম্যাসাজ করে নিই পেটটার উপরে, দেন আবার ঠিক হয়ে যায়। সর্ষের তেল বা নারকেল তেল, আমি কিন্তু এই অবধি নারকেল তেল ইউজ করেছি, তবে 2 দিন থেকে সর্ষের তেল ইউজ করছি, সেটাও কিন্তু ব্লাড সার্কুলেশনে কাজে লাগে। তুমি যদি হাতে পায়েও সর্ষের তেল শোয়ার আগে না ম্যাসাজ করে শো, খুব ইম্পর্টেন্ট। যাদের যাদের ঘুমের অসুবিধা হচ্ছে আমি এই টিপসটা তাদের শেয়ার করতে পারি। এক হচ্ছে না হট ওয়াটার, মানে যতটা তুমি পায়ে সইতে পারবে, হট ওয়াটারে পায়ে ফুট বাথ করে তোমরা যদি রাতের বেলা শুতে পারো, ঘুম হবে ইজিলি। হ্যাঁ, কিছুবার তো তোমাকে বাথরুম করতে যেতেই হবে, সেটা একটা এই প্রেগনেন্সির সিমটম, রাতের বেলায় বাথরুম পাবেই, একটু বেশি পরিমাণেই বাথরুম পায় এই সময়টাতে। তো 7 মান্থ প্রেগনেন্সিতেও তার কিছু ডিফারেন্ট নেই, ঘুমের একটা ব্যাঘাত হয় বলে আমি তোমাদের এই টিপসগুলো শেয়ার করতে পারি। ফুট বাথ করতে পারো, অথবা বাড়িতে যে থাকবে বা নিজের পার্টনারকে হোক বলে দিলে একটু ম্যাসাজ করে দিতে পাটা, যদি সর্ষের তেল দিয়ে পাটা ম্যাসাজ করে দেয় তাহলে ব্লাড সার্কুলেশনগুলো অটোমেটিক শরীরে ঠিকঠাক হলে পরে বেবির কাছে অক্সিজেনও ঠিকঠাকভাবে পৌঁছবে, আর সেই সাথে তোমার নিজের শরীরের অক্সিজেনের মাত্রাও ঠিক থাকবে, সেই সাথে রাতের ঘুমটাও কিন্তু ঠিকঠাক হওয়ার চান্সেস থাকে। তো সেই কারণে রাতের বেলা অয়েল ম্যাসাজ করে শোয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এইগুলোর আমি টিপস তোমাদের সাথে ছোটো ছোটো শেয়ার করতে পারি, যেটা আমারও কিছু কিছু কাজে এসেছে। তো এই আর আমরা তো নেক্সট টাইম ভিজিটে যাব আবার পরশু দিন বা কালকে। তো ফিরে এসে তোমাদেরকে আবার জানাবো আমি কেমন আছি, ডক্টর কি বললেন, এই আর কি। আর হ্যাঁ, আমার তো গ্রোথ স্ক্যান হয়েছে, যেহেতু গ্রোথ স্ক্যানে বেবির সাইজ এখনও অবধি ঠিকঠাকই আছে, জানি না আগামী দিনে কি হবে। তো ডক্টররা বলে থাকেন এখনকার দিনে আর কি 34 উইক্সের পরেই একটা চান্সেস নেয় ওরা, 34 উইক্স হয়ে গেলে পরে। আমার এখন 30 উইক চলছে, তো দেখা যাক, ওরা 34 উইক্সের পর হয়তো কিছু ডিসিশন জানাতে পারে, হয়তো কবে কি ডেলিভারি হবে, ডেট না দেবে, কি দেবে, কবে হবে, সেটার ব্যাপারে আমি তোমাদের সাথে, তোমরা আমার ব্লগে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে চোখ রাখো। আর এই 2 দিন ব্লগ আসতে পারেনি, তার কারণটা বুঝতেই পারছো, আমার হেলথ কন্ডিশন একদম ভালো ছিল না। আমি 2 দিন বাদে বলেছি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি কোনো কারণে মিস হয়ে যায় হয়তো ভিডিওটা তার 1 দিন লেটে আসবে বা 2 দিন লেটে আসবে বা 3 দিন লেটে আসবে, সেটা একটু ম্যানেজ করে নিও। বুঝতেই পারছো হেলথ কন্ডিশন ঠিক থাকছে না, ওই জন্য ভিডিওটা ইরেগুলার হয়ে যাচ্ছে। চেষ্টা আমি বেসিক্যালি 2 দিন বাদেই করব এরকম তোমাদের সাথে কথা শেয়ার করার।
তা এখন এইটুকুই ভিডিওটাকে এন্ড করছি। চ্যানেলের দিকে চোখ রেখো, অবশ্যই চ্যানেলে আমার কানেক্টেড থেকে এরকম আরও কিছু আপডেটস আমি দেবো তোমাদেরকে। আর সেই সাথে যেটা বলার, চ্যানেলটা সাবস্ক্রাইব তো করতেই হবে, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে হবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে যায়। এখনের মতো টাটা।